আসসালামু আলাইকুম। পিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শারমিন আক্তার। প্রথমেই সংবাদ শিরোনাম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে সাইমা ওয়াজেদ। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 3 দিনের আলোচনা শেষ, কিছু বিষয়ে একমত ঢাকা ওয়াশিংটন, আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত। মিটফোর্ডের ঘটনায় ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোহাগ হত্যার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। তরুণদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে উৎখাতে তরুণদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে, চট্টগ্রামে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। সোহাগ হত্যার ঘটনায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের তীব্র নিন্দা, অগণতান্ত্রিক শক্তির বিষয়ে সজাগ থাকতে সংগঠনের নেতৃবৃন্দদের আহ্বান। রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসছে ট্রাম্পের, ন্যাটোর মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে রাতে মুখোমুখি হচ্ছে ইংলিশ ক্লাব চেলসি ও ফরাসি জায়ান্ট প্যারিস সেন্ট জার্মি পিএসজি। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর দক্ষিণ পূর্ব এশীয় আঞ্চলিক কার্যালয়ের পরিচালক সাইমা ওয়াজেদকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। গতকাল থেকে কার্যকর হয়েছে এ ছুটি। এর 4 মাস আগে দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক 2টি মামলা করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক সংক্ষিপ্ত অভ্যন্তরীণ ইমেইলে সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়েসুস উল্লেখ করেন, সাইমা ওয়াজেদ ছুটিতে থাকবেন এবং তার জায়গায় ক্যাথরিনা বেম ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। বেম আগামী মঙ্গলবার ভারতের নয়াদিল্লির কার্যালয়ে যোগ দেবেন বলেও জানান তিনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ জনরোষের মুখে গত বছরের 5ই আগস্ট দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট হাসিনা। অভিযোগ আছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সাইমার নিয়োগ পাওয়ার জন্য তার মা নিজের প্রভাব খাটিয়েছেন। এরপর থেকে সাইমাকে ঘিরে বিতর্ক শুরু হয়। গত বছরের জানুয়ারিতে ওই দায়িত্ব পান সাইমা। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে উভয় দেশ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে। তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছে এ নিয়ে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা অব্যাহত রাখার। দুদেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন, সেটি ভার্চুয়ালি এবং সামনাসামনি উভয়ভাবেই হতে পারে। খুব শিগগিরই এ সংক্রান্ত সময় ও তারিখ নির্ধারণ করা হবে বলে ধারণা করা হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় আজ এসব তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়, 3 দিনের আলোচনার ভিত্তিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান আশাবাদ ব্যক্ত করেছেন যে নির্ধারিত সময়ের মধ্যেই ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত 9 জুলাই এই বাণিজ্য আলোচনা শুরু হয়। গতকাল দ্বিতীয় দফার আলোচনার মাধ্যমে এটি শেষ হয়েছে। 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে রাজধানীর পুরান ঢাকায় লালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনায় মধ্যে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত সবাইকেই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি আজ পুরান ঢাকার মিল ব্যারাকের রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি এমন নৃশংস ঘটনা প্রতিরোধে শিক্ষক, অভিভাবক সহ সমাজের সবার এগিয়ে আসতে হবে। এই ঘটনাটা বড়ই দুঃখজনক। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে এটা কোনো সময় আশা করা যায় না।
তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জনকে হাতিয়ার সহ র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে, এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে, এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। গতকালকে আপনারা একটা ঘটনা জানেন যে কাঠমান্ডুর বিমানটা ফেরত আসছে, ওই যেই মহিলা টেলিফোন করছে ওই মহিলারা কিন্তু আইনের আওতায় অলরেডি নিয়ে আসা হয়েছে, অলরেডি কিন্তু আইনে, এবং তারে যে পরামর্শ দিছে তারও কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে, এবং তার সাথে যে সহযোগিতা করছে তারও আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। আপনি যদি ধরেন যে চাঁদপুরের একটা ঘটনা ঘটছে, ওইটাও কিন্তু যেই ঘটাইছে তারে কিন্তু সাথে সাথেই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। এই যে নিলিপ্ততা, এটা আমি বলবো না, অনেক সময় 2-1 জায়গায় হয়তো একটু ডিলে হতে পারে, এটা হয়তো হইতে পারে, কিন্তু যেই সময় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথেই অ্যাকশন নিয়ে যাচ্ছি। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা মিল ব্যারাক পরিদর্শন করে পুলিশ সদস্যদের জীবনমান ও দক্ষতা উন্নয়নে তাৎক্ষণিক বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে ঢাকা জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় যোগ দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন। পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, পুলিশের ডিআইজি রেজাউল করিম মল্লিক এবং ঢাকা জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামান এই সময় উপস্থিত ছিলেন। রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি আজ সকালে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে এই মন্তব্য করেন। আসিফ নজরুল লিখেন, রাজধানীর মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। এই ঘটনার সঙ্গে জড়িত 5 জনকে এরই মধ্যে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। পাশবিক এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে উপদেষ্টা আরও লিখেন, দায়ীদের বিরুদ্ধে মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন 2002 এর ধারা 10 এর অধীনে দ্রুততম সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে। মৎস্য ও প্রাণী ফরিদা আখতার বলেছেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় নিলেও এখনো সবকিছু ঠিক হয়নি, তাই তরুণদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে যাতে তরুণদের স্বপ্নের বাংলাদেশ গঠন করা যায়। আজ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বপ্নবিলাস বিদ্যানিকেতন আয়োজিত নবচিন্তা তরুণদের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক সেমিনারে তিনি একথা বলেন। সেমিনারে অন্যান্যের মধ্যে অধ্যাপক ওমর ফারুক, অ্যাডভোকেট নাজিম উদ্দিন, ডাক্তার শাহাদাত হোসেন, চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব হোসেন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে চন্দনাইশ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং উপজেলা মৎস্য দপ্তর আয়োজিত জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় খামারিদের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা। চন্দনাইশ উপজেলা পরিষদ মিলনায়তনে সভায় অন্যান্যের মধ্যে বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের পরিচালক ডক্টর মোহাম্মদ আতিয়ার রহমান, বিভাগীয় মৎস্য দপ্তরের পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলমগীর, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ সহ উপজেলা প্রাণী ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় মৎস্য ও গবাদি পশুর খামারিরা তাদের সমস্যা সমাধান ও সুযোগ সুবিধা নিশ্চিতে সরকারি সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করেন। মিটফোর্ডে হত্যার ঘটনায় র্যাব ছায়া তদন্ত করছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে 2 জনকে র্যাব এবং 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ কাউরান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক। মব ভায়োলেন্সে জড়িত না হতে দেশবাসীকে অনুরোধ জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে দ্রুতই আইনের আওতায় আনা হবে। রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সামনে একটি লোমহর্ষক এবং খুব দুর্ধর্ষ একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়। তো এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জন সদস্যকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করে। এবং গতকালকে আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ওই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 2 জনকে আমরা গ্রেপ্তার করি। তারা হলো একজন লম্বা মনির আর একজন হলো আলমগীর। আমরা এই অভিযান
আমাদের চলমান আছে এবং এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ এই ধরনের একটি লোমহর্ষক ঘটনার যাতে কঠিন শাস্তি ব্যবস্থা করা যায় সেজন্য আমরা ব্যবস্থা করব এবং যাতে এই বিচারটি খুব দ্রুততম সময়ে সম্পন্ন করা যায় সেজন্য আমরা সরকারের কাছে আবেদন জানাব। চট্টগ্রামে এক স্বামী তার স্ত্রীকে হত্যা করে 11 টুকরা করে সেই 11 টুকরা তার বাড়িতে রেখে সে পালিয়ে যায়। এই ঘটনাও আমরা ছায়া তদন্ত শুরু করি এবং এই ঘটনার সঙ্গে যে সম্পৃক্ত ওই স্বামী তাকে আমরা মোহাম্মদ সুমন তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং তাকেও আইনের আওতায় আনা হয়েছে। মব ভায়োলেন্স বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, দস্যুতা, খুন, প্রত্যেকটা ঘটনাই আমরা মামলা নিচ্ছি এবং এর সাথে জড়িত তাদেরকে আমরা কিন্তু গ্রেপ্তার করছি। কাউকে কিন্তু কোনোভাবে ছাড় দেওয়া হচ্ছে না। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যম কর্মীরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে কাজ করছে সরকার। আজ রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুধীজনের সাথে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আজাদ মজুমদার বলেন, কোনো রাজনৈতিক কর্মী দ্বারা গণমাধ্যম কর্মীরা যেন হেনস্থার শিকার না হয় এবং সাংবাদিক পরিচয় ব্যবহার করে সুবিধা নিতে না পারে সেজন্য সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, আনসার সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, অতীতে নির্বাচনী সংবাদ প্রচারের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। সেই কলুষিত নির্বাচনে যারা সহায়তা করেছে তাদেরকে বাদ রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুসারে কাজ করছে সরকার। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়। খুব স্বাভাবিক কারণেই গণ অভ্যুত্থানের পরে দেশের পরিস্থিতি খুব বিশৃঙ্খল ছিল। সেই অবস্থা থেকে ধীরে ধীরে পরিস্থিতিটাকে উত্তরণ করে একটা ভালো দিকে নিয়ে যাওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এর মধ্যেও কিছু ঘটনা ঘটছে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন যে যখনই এ ধরনের কোনো ঘটনা ঘটছে সরকার কিন্তু খুব দ্রুত পদক্ষেপ নিচ্ছে। গতকালও আমরা একটা ঘটনা বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হয়েছে এবং আপনারা জেনেছেন যে তাৎক্ষণিকভাবে পুলিশ ব্যবস্থা নিয়ে 4 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য খুব দ্রুত পদক্ষেপ নিয়েছে। এই কয়েকদিন আগে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মাননীয় প্রধান উপদেষ্টা উনি একটা বৈঠক করেছেন। সেখানে উনি পরিষ্কারভাবে নির্দেশ দিয়েছেন যে আইন শৃঙ্খলা ক্ষেত্রে এখন থেকে আর কোনোভাবেই কাউকে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বিকজ আমাদের সামনে নির্বাচন আসন্ন। আমাদের নির্বাচনের আগে যে কোনো মূল্যে আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে, কারণ আমাদেরকে নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য এর আসলে অন্য কোনো বিকল্প নেই। রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। রাজধানীর মিটফোর্ডে যুবদল কর্মী সোহাগকে প্রকাশ্য দিবালোকে হত্যা ও নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সকালে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানায় সংগঠনগুলোর শীর্ষ নেতারা। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আদর্শের জনপ্রিয়তা বাড়ছে দেখে একটি গোপন সংগঠন উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। সংবাদ সম্মেলনে সতর্ক করে দিয়ে বলা হয়, আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে যেন কোনো অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই, কারা কেন এই 3 জন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য 3 জনকে আসামি করলো, এটা আমরা জানতে চাই। আর ঘটনাটি বুধবারের, গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। 2 দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো, এর পিছনে কারা জড়িত সেটাকেও খুঁজে দেখতে হবে। দেশ গড়ার প্রত্যয়ে দেশের জেলায় জেলায় চলছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রার কর্মসূচি।
টানা কর্মসূচির 12তম দিনে এখন সাতক্ষীরায় আছেন দলটির নেতারা। এরপর তারা যাবেন বাগেরহাটে। পদযাত্রা কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এনসিপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, আজ সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি পথসভা, শহীদদের কবর জিয়ারত, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন এলাকায় গণসংযোগ করবেন এনসিপি নেতৃবৃন্দ। নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেওয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে 36 জুলাই নামে। এই জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনাবলী সবার কাছে তাই অনেক গুরুত্বের। কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের সেই দিনগুলো? লাল জুলাইয়ে বিপ্লবী সময়রেখার উপর নজর বোলাতে আমাদের এবারের আয়োজন। 2024-এর এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে নির্ধারিত কর্মসূচি ছিল সারা দেশে ক্যাম্পাসে ক্যাম্পাসে বিক্ষোভ। আগের দিন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশ ও ছাত্রলীগের হামলার প্রতিবাদে এই বিক্ষোভে ডাক দেওয়া হয়। বড় জমায়েত হয় চট্টগ্রামে। আগের দিন বন্দরনগরীতে পুলিশি বাধার প্রতিবাদে বিপুল সংখ্যক শিক্ষার্থী রাস্তায় নামে। অবরোধ করা হয় রেল লাইন। চট্টগ্রামের শিক্ষার্থীদের কাছে ছড়িয়ে যায় যে চট্টগ্রামের শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে। 16 শহর থেকে যে মিছিলটি চকবাজার, জামাল খান, কাজির দেউরি, ওয়াসা, জিসি 2 নম্বর গেট হয়ে আবারও সেই মিছিলটি এখানে ফিরে আসে এবং সেই মিছিলে চট্টগ্রামের স্মরণকালের সর্ববৃহৎ মিছিল চট্টগ্রামের শিক্ষার্থীরা এবং চট্টগ্রামের মানুষ পরিলক্ষিত করে। 12 জুলাই চট্টগ্রামে সব থেকে বড় একটি মিছিল হয়, এটার প্রতিবাদ করে। তখন আমাদের ভাই বোনেরা আসলে কেউ বাসায় টিকে থাকতে পারছিল না, যে আসলে মার খাচ্ছে আমাদের বোনদের। যেমন হচ্ছে আমার তখন ওই সময় আমাদের অনেকের গায়ে হচ্ছে বোরখা ছিল, হিজাব ছিল, আমাদের হিজাবগুলো পুলিশ টেনে ছিঁড়ে দিয়েছিল এবং বোরখা ছিঁড়ে গিয়েছিল এবং আমরা আমাদের ফোন, ব্যাগ অনেক কিছু হারিয়েছিলাম। সো ওই বিষয়গুলো আসলে যখন আমরা তো আসলে অভিজ্ঞতা নাই যে হচ্ছে এইভাবে পুলিশের টর্চারের মুখোমুখি হওয়া, সো এটা আমাদের জন্য খুবই একটা মর্মান্তিক ছিল। জুলাইয়ের এদিন ঢাকা রাজশাহী রেল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে এসে একাত্মতা প্রকাশ করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের দমন পীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। নোয়াখালীর মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন কলেজের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলন এভাবে ছড়িয়ে পড়ে মূলত মজলুমের প্রতি দরদ থেকেই। শিক্ষার্থীদের আন্দোলন কৌশল ও ভাষা প্রতিবাদী মানুষকে এক করেছিল। যখন দেখলাম আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির, বিশেষ করে ইউনিভার্সিটির ছাত্রদের উপর আক্রমণ হয় আওয়ামী লীগ কর্তৃক এবং পুলিশ বাহিনী কর্তৃক, তখন আমরা একটা ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে, মূলত কোটা আমাদের প্রয়োজন নাই, মাদ্রাসার ছাত্রদের বিশেষ করে তারা সরকারি জব করে না, তাদের কোটার কোনো প্রয়োজন নাই, এখানে বিন্দুমাত্র লাভ নাই, কিন্তু ভ্রাতৃত্ববোধের জায়গা থেকে আমরা এগিয়ে আসি। এবং পাশাপাশি যখন দেখলাম আমরা বাংলাদেশের একটা গণতন্ত্র এবং ইসলাম সহ বিভিন্ন রকমের অপরাজনীতি কিন্তু বাংলাদেশে চলছিল এবং সেই সরকার, পতিত সরকার, তারা কিন্তু বিভিন্ন রকম দেশের ক্ষতিও করছিল, যার দরুন মাদ্রাসার শিক্ষার্থীরা দেশপ্রেমের জায়গা থেকেও যদি আমি বলি, সবার আগে তারা এই জায়গায় এগিয়ে আসে। আমরা দেখতে পেয়েছিলাম এই যে শিক্ষার্থীদের মধ্যকার যে একটা বন্ডিং, একটা আত্মিক বন্ধন তারা ফিল করেছিল, এই বন্ধনের টানে কিন্তু, এই রক্তের টানেই কিন্তু শিক্ষার্থীরা আসলে রাস্তায় নেমে গিয়েছিল। যেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা আসলে গুলি খেয়ে মারা গিয়েছে, তাদের অধিকাংশই কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা আহত হয়েছে, কাদের গায়ে গুলি লেগে গেছে, তাদেরকে ব্যক্তিগতভাবে চিনত না, কিন্তু তারা নেমে গিয়েছিল কারণ তারা একটা কমিউনিটি আকারে ফিল করেছিল। যখন গোটা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, জনগণ যখন কোনো একটা বিষয়ের ভিতরে একটা কমিউনিটি ফিল করে এবং সকলে নিজেকে একটা কোনো একটা ঘটনার ভিতরে অংশীজন মনে করে, তখন তারা তার জন্য একটা জীবন দিয়ে দিতে পারে। পুরো রাষ্ট্র স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে একটা এজেন্ডার মধ্য দিয়ে একটা পরিবারে পরিণত হয়েছিল।
পরিবারের কারো গায়ে যখন আঘাত আসে তখন যেমন পরিবারের সবাই সেটা সম্মিলিতভাবে প্রতিরোধ করে, ঝাঁপিয়ে পড়ে, সেটাই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। শহীদ আবু সাইদের ফেসবুক ওয়াল এদিন সেজেছিল বিপ্লবী ক্ষুদিরাম বসুর একটি উদ্ধৃতিতে। না লড়তে পারলে বলো, না বলতে পারলে লেখো, না লিখতে পারলে সঙ্গ দাও, না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও। যদি তাও না পারো, যে পারে তার মনোবল কমিও না, কারণ সে তোমার ভাগের লড়াই লড়ছে। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করা হবে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মাধ্যমে। বৃহস্পতিবার ট্রাম্প বলেন রাশিয়া নিয়ে তিনি সোমবার একটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিবেন, তবে কি ঘোষণা তা স্পষ্ট করেননি। সাম্প্রতিক দিনগুলোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধ বন্ধে অগ্রগতির ঘাটতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসি নিউজকে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউক্রেনের মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে যাতে যুক্তরাষ্ট্র ন্যাটোকে অস্ত্র সরবরাহ করবে এবং ন্যাটো পুরো খরচ বহন করবে। এর আগে ট্রাম্প বলেছিলেন রুশ আগ্রাসনের মুখে ইউক্রেনের আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্র আরও অস্ত্র পাঠাবে। প্যাকেজে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মতো প্রতিরক্ষা ব্যবস্থা এবং মাঝারি পাল্লার আক্রমণাত্মক রকেট অন্তর্ভুক্ত থাকতে পারে। এখন পর্যন্ত ট্রাম্প প্রশাসন শুধু জো বাইডেনের অনুমোদিত অস্ত্রই পাঠিয়েছে। হোয়াইট হাউস ও পেন্টাগন এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গাজায় এক মুঠো খাবারের আশায় ত্রাণ কেন্দ্রে ছুটে যাওয়া ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংসতা থামছে না। গত 6 সপ্তাহে ত্রাণ কেন্দ্রে যাওয়া এমন অন্তত 798 জন ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। বিতর্কিত এই ত্রাণ কেন্দ্রগুলো পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থিত সংস্থা গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন GHF। গাজায় GHF কার্যক্রম শুরু করে গত 26 মে। এর আগে টানা 11 সপ্তাহ উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ বন্ধ রেখেছিল ইসরায়েল। GHF এর ত্রাণ কেন্দ্র এমন সব স্থানে গড়ে তোলা হয়েছে যেখানে ইসরায়েলি সেনারা মোতায়েন রয়েছেন। সংস্থাটির দেওয়া খাবারের মান নিয়েও প্রশ্ন রয়েছে। শুরু থেকে GHF এর ত্রাণ কার্যক্রমের সমালোচনা করে আসছে জাতিসংঘ। গতকাল শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় এক সংবাদ ব্রিফিংয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তরের মুখপাত্র জানান 27 মে থেকে 7 জুলাই পর্যন্ত 798 জনকে হত্যার খবর পাওয়া গেছে। এর মধ্যে 615 জনকে হত্যা করা হয়েছে GHF এর ত্রাণগুলোর আশেপাশে, আর 183 জনকে হত্যা করা হয়েছে ত্রাণ নিতে যাওয়ার পথে। দর্শক, এবার যাচ্ছি আবহাওয়া সংবাদে। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ সাময়িকভাবে মেঘলা অথবা মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 17 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 40 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। ভাটা শুরু হবে রাত 2টা 7 মিনিটে, জোয়ার সকাল 8টা 42 মিনিটে। পরবর্তী ভাটা শুরু হবে দুপুর 2টা 20 মিনিটে এবং জোয়ার রাত 9টা 20 মিনিটে।